নমস্কার। এখন আমরা জানব বিভিন্ন গ্রন্থে স্বর সম্বন্ধে যে সমস্ত বিষয়বস্তু উল্লেখ আছে তার সম্বন্ধে, অর্থাৎ বিভিন্ন গ্রন্থে স্বর সম্পর্কে কি বলা আছে। আমরা আজ অবধি 3টে ভিডিওতে স্বর সম্বন্ধে বাকি সমস্ত কিছু শিখে নিয়েছি। তো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো একটু দেখে নেব। দেখো, সর্বপ্রথমে নারদীয়া শিক্ষা গ্রন্থে স্বর সম্বন্ধে কি বলা আছে সেটি জানব। নারদীয়া শিক্ষাতে নারদীয়া শিক্ষাতে আমাদের স্বর সম্বন্ধে কি বলা আছে তার কি পয়েন্টগুলো আমরা জানব। তো চলো আমরা প্রথমে স্টার করে করে লেখা শুরু করব, ঠিক আছে? দেখো, এভাবে স্টার করতে করতে লিখব আমরা। ইম্পর্টেন্ট, নারদীয়া শিক্ষাতে স্বরের সর্বপ্রথম নামের উল্লেখ পাওয়া যায়। স্বরের নামের উল্লেখ সর্বপ্রথম পাওয়া যায়। স্বরের নামের উল্লেখ সর্বপ্রথম এই গ্রন্থটি পাওয়া যায়, এই গ্রন্থ থেকেই পাওয়া যায়। তো সেই স্বরের নামগুলো কি ছিল? প্রথম হচ্ছে সরোজ, দুই ঋষভ, তিন গান্ধার, চার মধ্যম, পাঁচ পঞ্চম, ছয় ধৈবত, আর সাত হচ্ছে নিষাদ। এই 7টি স্বরের নামের উল্লেখ আমরা সর্বপ্রথম নারদীয়া শিক্ষাতে পেয়ে থাকি। মনে থাকবে, স্বরের নামের উল্লেখ সর্বপ্রথম আমরা পাই নারদীয়া শিক্ষাতে। আমরা এর আগে কিন্তু মানে বৈদিক যুগে আমরা পেয়েছিলাম, তোমরা সবাই জানো বৈদিক যুগের স্বরটাও আমি লিখিয়েছি। ক্রুষ্ট প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থ, এই যে জিনিসগুলো তোমরা লিখেছ। এখন আমরা এই যে সরোজ, ঋষভ, গান্ধার, মধ্যম, পঞ্চম, ধৈবত, নিষাদ বলি, এই নামের উল্লেখ সর্বপ্রথম আমরা এই নারদীয়া শিক্ষা গ্রন্থ থেকে পেয়েছি। আচ্ছা, তোমরা সবাই জানো, এখানে আমার একটু বলা হলো না, নারদীয়া শিক্ষা হচ্ছে নারদ মুনির। নারদ মুনি, আর এই গ্রন্থটি লেখা হয়েছিল 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে। 6ষ্ঠ থেকে 7ম শতাব্দীতে, ঠিক আছে? এই নারদ হচ্ছে আমাদের ভূলোকীয় নারদ, মনে থাকবে। ভূলোকীয়, স্বর্গলোক নারায়ণ বলে ওই নারদ নয়, ভূলোকের নারদ ইনি, মানে আমাদের পৃথিবীবাসী উনি ছিলেন। বোঝা গেল? আচ্ছা, তো স্বরের নামের উল্লেখ সর্বপ্রথম আমরা পাই নারদীয়া শিক্ষা গ্রন্থ থেকে। চলো, আর কি উল্লেখ আছে নারদীয়া শিক্ষাতে? নারদীয়া শিক্ষায় স্বর সম্বন্ধে অনেক কিছুই বলা আছে, আমরা এইভাবে স্টার করে পয়েন্ট আকারে আমরা মনে রাখবো, ঠিক আছে?
দেখো নারদের শিক্ষায় স্বরকে পশু পাখির সাথে তুলনা করা হয়েছে। সপ্ত স্বরকে পশু পাখির সাথে তুলনা করা হয়েছে। 7টি স্বরকে তারা পশু পাখির সাথে তুলনা করেছেন। কে? নারদ মুনি, নারদীয় শিক্ষার নারদ মুনি 7টি স্বরকে পশু পাখির সাথে তুলনা করেছে। চলো আমরা 7টি স্বর এখানে লিখে ফেলবো। এক হচ্ছে সরজ, 2 হচ্ছে ঋষভ, চলো ঋষভ হলো। 3 নম্বর হচ্ছে গান্ধার, 4 হচ্ছে মধ্যম, 5ম ধৈবত আর নিষাদ। এই 7টি স্বরকে ইনি তার গ্রন্থে বিভিন্ন পশু পাখির সাথে তুলনা করেছেন। যেমন সরজের সাথে তিনি তুলনা করেছেন ময়ূর, মানে বর্ষাকালে ময়ূর যেমন ডাকে তার স্বরটা ঠিক সরজের মতনই শোনায়। বোঝা গেল? ঋষভ হচ্ছে গায় মানে গরু। বোঝা গেল? আর গান্ধার হচ্ছে বকরি, ছাগলের সাথে। বোঝা গেল? আর তোমার মধ্যম হচ্ছে ক্রঞ্চ মানে কাক। বোঝা গেল? ক্রঞ্চ মানে কাক। আর 5ম হচ্ছে কোয়েল মানে কোকিল। কোয়েল মানে কোকিল। আর আমার ধৈবত অর্থাৎ ধা হচ্ছে অশ্ব, ঘোড়া। আর তোমার নিষাদ হচ্ছে গজ হচ্ছে হাতি। বোঝা গেল? তো আমাদের তিনি 7টি স্বরকে তিনি পশু পাখির সাথে তুলনা করেছেন। সরজকে তিনি তুলনা করেছেন কার সাথে? ময়ূরের সাথে। সরজকে ময়ূরের সাথে, আর ঋষভকে গাইয়ের সাথে, গাই মানে গরুর সাথে, আর গান্ধার হচ্ছে ছাগলের সাথে, মধ্যম হচ্ছে ক্রঞ্চ বা কাক, 5ম হচ্ছে কোয়েল, আর ধৈবত হচ্ছে ঘোড়া, আর নিষাদ হচ্ছে হাতি। এই হচ্ছে পশু পাখি। হ্যাঁ, চলো এরপরে তিনি স্বরকে বিভিন্ন স্বরের উৎপত্তি স্থান এবং তার রং সম্বন্ধেও আলোচনা করেছেন। স্বরের উৎপত্তি স্থান, এরপরে তিনি স্বরের উৎপত্তি স্থান ও রং নিয়ে আলোচনা করেছেন। স্বরের উৎপত্তি স্থান, রং, এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। ঠিক আছে?
চলো আমি আর এখানে আবার আমরা 7টি স্বর লিখে নেব। 7টি স্বরকে আমরা আর সরজ ঋষভ করে লিখছি না, সা রে গামা করে লিখব, ঠিক আছে? তাহলে একটু তাড়াতাড়ি হবে। এক সা রে গা মা পা ধা ধা ও নি। বোঝা গেল? এটি বিভিন্ন তিনি উৎপত্তি স্থানও বলেছেন এবং তার রঙও বলেছেন, ঠিক আছে? দেখো, উৎপত্তি স্থান হচ্ছে, সায়ের উৎপত্তি স্থান তিনি মেনেছেন কণ্ঠ থেকে। এখানে উপরে তোমরা উৎপত্তি স্থান লিখে নেবে, ঠিক আছে? আর রে হচ্ছে শির থেকে, মাথা মাথা। আর গান্ধার হচ্ছে অনুনাসিক, অনুনাসিক স্বর জানো তো তোমরা, নাককে যেটা হয়। আর মধ্যম হচ্ছে উরু, আর পঞ্চম হচ্ছে উরু, হ্যাঁ। আর ধৈবত হচ্ছে শির, আর নিষাদ হচ্ছে নাসিকা, নাসিকা, ঠিক আছে? এই হচ্ছে ইনাদের উৎপত্তি স্থান। এবারে জেনে নেব এদের রং কি। এদের রংও বলেছেন, বোঝা গেল? সায়ের রং বলেছেন পদম। এগুলো সব প্রাচীন সংস্কৃত ভাষা, বুঝলে তো? পদম যেভাবে লেখা আছে ওইভাবে লিখে যাও। তারপর হচ্ছে পিঞ্জর, এটা হচ্ছে পিঞ্জর কালার। এটা হচ্ছে স্বর্ণ কালার, গান্ধার হচ্ছে স্বর্ণ, গান্ধারের রং। আর মধ্যম হচ্ছে সাদা, আর আমাদের পঞ্চম হচ্ছে কালো, পঞ্চম কালো। আর ধৈবত হচ্ছে হলুদ, হলুদ, পিলা বলে, পিলা। আর চিতকাবরা, নাসিক হচ্ছে চিতকাবরা, চিতকাবরা একটু মিশ্রিত কোনো কালার হবে। এই হচ্ছে রং সম্বন্ধে আলোচনা। দেখো, তিনি সরোজকে, সরোজের উৎপত্তি স্থান কণ্ঠ মেনেছেন, আর রং মেনেছেন পদম। এখানে উপরে একটু লিখে দিই, তাই না? নাহলে আবার মিস্টেক হবে। চলো, এইখানে তোমরা লিখবে কি, উৎপত্তি স্থান, আর এইখানে কি লিখবে, রং। বোঝা গেল? উৎপত্তি স্থান, আর এখানে লিখবে রং, আর এখানে লিখবে স্বর। স্বর, উৎপত্তি স্থান আর রং, বোঝা গেল? তাহলে এ হচ্ছে সা হচ্ছে কণ্ঠ থেকে, যার রং হচ্ছে পদম। আর রে হচ্ছে শির থেকে, যার রং হচ্ছে পিঞ্জর। গান্ধার হচ্ছে অনুনাসিক স্থান, আর স্বর্ণ হচ্ছে সোনালী কালারের যেটা। আর মধ্যম হচ্ছে উরু, সাদা কালারের। আর পঞ্চম হচ্ছে কালো কালারের উরু থেকে। আর শির থেকে আবার হলুদ, ধৈবত। আর নিষাদ হচ্ছে নাসিকা, চিতকাবরা। বোঝা গেল? তাহলে এই হচ্ছে উৎপত্তি স্থান। আমরা প্রথমে দেখলাম সপ্ত স্বরের পশু পাখির সাথে তুলনা করেছেন তিনি নারদীয় শিক্ষাগ্রন্থে। আর 7টি স্বরের তিনি উৎপত্তি স্থান ও রং বলেছেন। এইবারে দেখব এই গ্রন্থে আরও অনেক কিছু উল্লেখ আছে। স্বরের জাতি সম্বন্ধে সর্বপ্রথম উল্লেখ, স্বরের জাতি, জাতি সম্বন্ধে সর্বপ্রথম উল্লেখ পাই।
সর্বপ্রথম উল্লেখ। আমরা স্বরের জাতি সম্বন্ধে সর্বপ্রথম এই গ্রন্থ থেকে উল্লেখ পেয়ে থাকি। কি কি আছে জাতি সম্পর্কে? 1, 2, 3টি আছে। কি বলছেন? চতুশ্রুতি তিনি প্রথম জাতি দিয়েছেন ব্রাহ্মণ। ব্রাহ্মণ। আর দ্বিতীয় হচ্ছে ক্ষত্রিয়, তৃতীয় হচ্ছে বৈশ্য। এই জাতি তিনি দিয়েছেন। অর্থাৎ এই জাতিগুলোর মানে হচ্ছে, দেখো, চতুশ্রুতিক স্বরকে তিনি ব্রাহ্মণ বলেছেন। এটা কোন শ্রুতি? চতুশ্রুতিক স্বর। চতুশ্রুতিক স্বর, চতুশ্রুতিক স্বর। চতুশ্রুতি স্বরের জন্য তিনি ব্রাহ্মণ জাতি বলেছেন। যে শ্রুতিগুলি চতুশ্রুতিক হয় সেগুলোকে তিনি ব্রাহ্মণ বলেছেন। আর ত্রিশ্রুতিক স্বর, ত্রিশ্রুতিক স্বর, ত্রিশ্রুতিক স্বরকে তিনি বলেছেন ক্ষত্রিয়। আর দ্বিশ্রুতিক স্বর, দ্বিশ্রুতিক স্বরের জন্য তিনি কিন্তু, অর্থাৎ আর দ্বিশ্রুতিক স্বরের জন্য তিনি বৈশ্য ব্যবহার করেছেন। এখানে ব্যাপারটি হলো, মানে যে স্বরের 4টে শ্রুতি আছে, আর যেই স্বরের, তাকে বলছে ব্রাহ্মণ জাতি। আর যেই স্বরের 3টে শ্রুতি আছে, 3টে শ্রুতি আছে, তাকে বলা হচ্ছে ক্ষত্রিয়। আর যেই স্বরের 2টো শ্রুতি আছে তাকে বলছে বৈশ্য। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের স্বরের জাতি সম্বন্ধে তিনি সর্বপ্রথম তারই গ্রন্থ নারদীয়া শিক্ষাতেই আমরা পেয়ে থাকি। বোঝা গেল? তো চলো, এই ছিল আমাদের নারদীয়া শিক্ষার মধ্যে সঙ্গীত সম্পর্কে। তো চলো, এই ছিল আমাদের নারদীয়া শিক্ষার স্বর সম্বন্ধে যা যা আলোচনা ছিল সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। দেখো, 3টে জিনিস আছে। প্রথম হচ্ছে স্বরের নামের সর্বপ্রথম উল্লেখ নারদীয়া শিক্ষাতে পাওয়া যায়। সপ্তস্বরকে পশু পাখির সাথে যে তুলনা করা হয়েছে তার উল্লেখও পাওয়া যায় এই গ্রন্থে। হ্যাঁ, আরও অনেকেই করেছেন। আর স্বরের উৎপত্তি স্থান ও রং, স্বরের উৎপত্তি স্থান ও রং সম্বন্ধেও এটাতে আলোচনা আছে। আর সর্বপ্রথম স্বরের জাতি সম্পর্কে এটা কিন্তু কেউ আলোচনা করেনি। হ্যাঁ, স্বরের জাতি সম্পর্কে সর্বপ্রথম ইনি উল্লেখ করেছেন। তাহলে সর্বপ্রথম স্বরের নামও উল্লেখ করেছেন এবং জাতি। তিনি 3টে স্বরের জাতি দিয়েছেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্য। তো ব্রাহ্মণ হচ্ছে যে স্বরগুলোর 4টে শ্রুতি থাকে তাকে ব্রাহ্মণ বলছে। আর ক্ষত্রিয় বলছে যে স্বরের 3টে শ্রুতি থাকে। আর বৈশ্য হচ্ছে যে স্বরের 2টো শ্রুতি থাকে। বোঝা গেল? সবাই খাতাতে ভালো করে এটা নোট আউট করে নাও, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আর ভালো করে প্রিপারেশন নাও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।